বড় খবর জানাবো আপনাদের। কলকাতায় আইএসআই এজেন্ট হামিমের পর এবার গ্রেফতার রানা রফ। তপসিয়ার ঠিকানায় জাল ভোটার আধার কার্ড পাওয়া গেছে। হাবড়া থেকে গ্রেফতার পাকিস্তানের রানা রফ। গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের সঙ্গে আইএসআই যোগ আছে বলে সন্দেহ। ধৃতের জাল আধার ভোটার কার্ড উদ্ধার হয়েছে। পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা এই রানা। ওয়াহাব নামে তপসিয়ার ঠিকানায় জাল পরিচয়পত্র উদ্ধার হয়েছে। কলকাতায় হামিমের পর এবার গ্রেফতার রানা রফ। তপসিয়ার ঠিকানায় জাল ভোটার আধার কার্ড উদ্ধার হয়েছে। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, এসটিএফ এর বড় ব্রেক থ্রু, কিভাবে কোথা থেকে গ্রেফতার হলো এই রানা রফ, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে রানা রফ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। জঙ্গি সন্দেহে তাকে প্রথম গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় দেখা যায় তপসিয়া এলাকায় তিনি ভুয়ো নথি তৈরি করেছিলেন, জাল আধার কার্ড থেকে শুরু করে প্রত্যেকটি, এবং এক ব্যক্তির মাধ্যমে তিনি এটা তৈরি করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি কয়েকবার তপসিয়া এলাকায় এসেছিলেন। প্রথমে যেটা জানতে পারা যাচ্ছে, নেপাল সীমান্ত থেকে তিনি কলকাতায় প্রথমে প্রবেশ করে ভারতে প্রবেশ করার পরে কলকাতায় আসেন। এটা তার অ্যাসাইনমেন্ট ছিল এবং সেখানে আসার পরবর্তী ক্ষেত্রে এই আধার কার্ড তৈরি করেছিল তপসিয়া এলাকার ঠিকানায়। এবং গতকাল রাতের বেলা হাবড়া থেকে ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে বারাসাত আদালতে পেশ করা হচ্ছে। হেফাজতের আবেদন জানানো, তার কারণ এই রানা রফের সঙ্গে একাধিক তথ্য পাচ্ছে। ভারতীয় সেনা থেকে শুরু করে নৌসেনা, রেল এবং আধিকারিকদের থেকে তথ্য সংগ্রহ করে পরবর্তী ক্ষেত্রে পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই জঙ্গি সংগঠন তাদের কাছে পাঠানো কিন্তু অ্যাসাইনমেন্ট ছিল তার। এবং নেপাল সীমান্ত থেকে প্রথম যখন তিনি ভারতে প্রবেশ করেন সেখান থেকে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতায় এসে খাস কলকাতা তপসিয়ার মতো জায়গায় এখানে ভুয়ো একটি অ্যাড্রেস বের করার পরে সেখানে নথি জাল করে একবারে দেখা যায় যে তিনি নথি তৈরি করে ফেলেন সেখানে থাকার জন্য। পরবর্তী ক্ষেত্রে তার দায়িত্ব ছিল এই এলাকায় একাধিকভাবে কলকাতা সহ কলকাতা পার্শ্ববর্তী সমস্ত এলাকায় কিন্তু তিনি প্রভাব বিস্তার করার পরবর্তী ক্ষেত্রে একাধিক যুবকদেরকে টার্গেট করবে এবং এই কাজে স্লিপার সেল হিসেবে কাজে লাগানোর জন্য। এবং এক মাস ধরে গোটা গতিবিধি বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে নজর রাখা হচ্ছিল। বড় ব্রেক থ্রু বলা চলে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে, তার কারণ কলকাতায় বসে কিন্তু একেবারে নৌসেনা থেকে করে সেনা আধিকারিক, অন্যদিকে ভারতীয় রেল আধিকারিক প্রত্যেকের থেকে কিন্তু তথ্য সংগ্রহ করে সরাসরি তারা পাকিস্তানের যে আইএসআই জঙ্গি সংগঠন তাদের কাছে পৌঁছানোর তার দায়িত্ব ছিল। এবং যখন কলকাতায় প্রথম প্রবেশ করে তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তার ফোনের থেকে একাধিক কথোপকথন হয়েছিল। যে ফোন উদ্ধার হয়েছে সেখানে পাকিস্তানি বেশ কিছু নাম্বার সরাসরি পাওয়া গিয়েছে। পাকিস্তানের আগে তিনি ফয়জলাবাদের বাসিন্দা এবং বর্তমানে তিনি নেপাল সীমান্ত থেকে ভারতে প্রবেশ করার পরবর্তী ক্ষেত্রে কলকাতায় থাকছিলেন এবং কলকাতায় থাকার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা করেছিলেন। এখানে একটু জানতে চাইবো যে কলকাতায় নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে সোজা চলে আসেন কলকাতায় কোথায় থাকছিলেন, তার সঙ্গে আর কে কে থাকতো, তার এলাকার যারা প্রতিবেশীরা তারা কি জানাচ্ছেন, তারা কি কিছু আজ করতে পেরেছিলেন এর কার্যকলাপ নিয়ে? রানা রফ যে কলকাতায় এসছে বা তপসিয়া এলাকায় তিনি থাকছিলেন যেখান থেকে বেঙ্গল এসটিএফের তথ্য মেলে এবং সেখানে কিন্তু কোনোভাবে এলাকার মানুষ তারা আজ করতে পারেনি, এমনটাই বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে বলা হচ্ছে। শুধুমাত্র এক যুবক, যে পরিচিত যুবক যার মাধ্যমে কিন্তু এই গোটা পরিকল্পনা তিনি করেছিলেন, এই এলাকায় বসবাস করবে এবং ভুয়ো আধার কার্ড থেকে শুরু করে সমস্ত নথি জাল করে এই ডকুমেন্টস তৈরি করবে, সমস্ত সহযোগিতা করেছিল। ইতিমধ্যে সেই ব্যক্তিরও কিন্তু সন্ধান মিলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার মাধ্যমেই দেখা যায় যে একাধিক যখন কথোপকথন হয়েছিল নেপাল সীমান্ত থেকে প্রথম যখন ভারতে প্রবেশ করে এই সমস্ত ভাবেই কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ ছিল এবং তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী তিনি কিন্তু এই নেপাল সীমান্ত থেকে সমস্ত রকম ব্যবস্থা ছিল তারপরে ভারতে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে কলকাতায় খাস কলকাতা তপসিয়ার মতো একটি জায়গায় তিনি কিন্তু ঘাঁটি গাড়েন এবং সেখানকার অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত ভুয়ো নথি জাল করে একেবারে তৈরি করে ফেলেন এবং তার পরবর্তীতে এই বেঙ্গল এসটিএফ দীর্ঘ এক মাস ধরে তার গতিবিধি নজর রাখছিল এবং তার ফোনে যে কথোপকথন হচ্ছিল, কাদের সঙ্গে যোগাযোগ, কোথায় কখন যাচ্ছিলেন, এই সমস্ত গতিবিধি রাখা হচ্ছিল। এবং আরও জানতে পারে তাকে যখন গ্রেপ্তার করা হয় জঙ্গি সন্দেহে প্রথম, তখন জিজ্ঞাসাবাদে জানতে পারে যে নেপাল সীমান্ত থেকে তিনি ভারতে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরবর্তী ক্ষেত্রে সামনে স্বাধীনতা দিবস, তার আগে এই রানা রফ গ্রেফতার হলো, তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। কি ছক ছিল তার? কি কোনো রকম নাশকতার ছক ছিল? কি পরিকল্পনা ছিল?
তবে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়গুলি তার নজর রাখছে, তার কারণ সামনেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তার আগে কোনো কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী বড় জায়গায় কোথাও কোনো নাশকতা ঘটানোর ছক ছিল বা পরিকল্পনা করা হয়েছিল কিনা, এই সমস্ত বিষয়গুলো ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই তাকে ইতিমধ্যে হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদে সেই তথ্য সংগ্রহ তারা করতে চায়। তার কারণ বলা হচ্ছে যে বড় যে অ্যাসাইনমেন্টের কথা বলা হচ্ছে, তিনি আসলেন এবং কলকাতা সহ বিস্তীর্ণ পার্শ্ববর্তী এলাকায় সেখানে প্রভাব বিস্তার থেকে শুরু করে সেখানে যেভাবে ইয়াং যারা যুবক ছিল তাদেরকে কাজে লাগানোর যে পরিকল্পনা, যে মডিউল তৈরি করা থেকে শুরু করে একাধিক যে তথ্য সংগ্রহ যারা করছিল, এই কাজে কিন্তু একাধিক ব্যক্তিকে যোগ করানোর তার গোটা পরিকল্পনা ছিল এবং তার সাথে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল এমনটা মনে করছে। যেহেতু সামনে স্বাধীনতা দিবস, তার আগে খাস কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী এলাকায় কোথাও নাশকতা বা কোনো ঘটনার পরিকল্পনা ছিল কিনা, এই সমস্ত বিষয় বেঙ্গল স্টেটের পক্ষ থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে আজকে তাকে আদালতে পেশ করে এই বিষয়গুলি স্পষ্ট হওয়ার চেষ্টা করবে। যদিও যখন গ্রেপ্তার করা হয় পরবর্তী অনুপ, অনেক ধন্যবাদ।